জুলাই হত্যা নির্দেশনা সহ 5 অভিযোগ, সর্বোচ্চ সাজার সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। দেশে প্রথমবার মামলার বিচার কাজ সরাসরি সম্প্রচার। তারা বসে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করতো। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দান, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাইকোর্টের রায় বাতিলে নিবন্ধন ফিরে পাওয়ার পথ তৈরি হলো জামায়াতের। প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, রায় পর্যালোচনা করে পদক্ষেপ নেবে ইসি। ডিসেম্বরে নির্বাচন দিলে সসম্মানে বিদায় নিতে পারবেন ডক্টর ইউনূস। দেরি হলে অনিশ্চয়তায় পড়বে ভোট, বলছে বিএনপি। রোডম্যাপ না দিয়ে বারবার আলোচনায় হতাশা। স্বৈরাচারী সরকারের দুঃশাসনে পিছু হটেছে বিদেশি বিনিয়োগকারীরা, মন্তব্য প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান। গণঅভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণা কাল, করনীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। এবং টানা বৃষ্টিতে টিলা ধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী, ডুবেছে নিম্নাঞ্চল। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার মামলার বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয়। আসামিদের সর্বোচ্চ সাজা ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছেন প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রতিশোধ নয়, বিচার হবে প্রমাণ নির্ভর। সংগঠিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিনপতন নীরবতা। শেখ হাসিনা সহ 3 আসামির আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর প্রক্রিয়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয়। আসামিদের কর্তৃক সংগঠিত শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্রে গুম খুন নির্যাতনের বর্ণনাও তুলে ধরা হয়। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ 135 পৃষ্ঠার মূল আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ 4 হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হকের নাম উল্লেখ করেন তিনি। 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটি বসে, কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যানগুলো করতো। এই জন্য এদেরকে গ্যাং অফ 4 বলা। আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতাবিরোধী অপরাধ করেছে তা ক্রিমিনাল সংগঠন হিসেবে গণ্য করা শামিল। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিন শেখ হাসিনা সহ 3 জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করে চিফ প্রসিকিউটর। আদালত অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানি 16 জুন। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20 এ ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের 20 এ ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। তাজুল ইসলাম বলেন, প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের রায় বাতিলের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ার পথ তৈরি হলো জামায়াতে ইসলামের। দলটির প্রতীক সহ অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে
ইসি। আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবী বলছেন, দাড়িপাল্লা প্রতীক ফিরে পেতেও আশাবাদী তারা। ইসির আইনজীবী বলছেন, রায় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সময়ে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াত ইসলামী। সে সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি জামায়াত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটির আইনজীবীরা। ফেব্রুয়ারি থেকে মে 4 মাসে কয়েক কার্যদিবস আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। রোববার যার সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ তার রায়ে জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। দাড়িপাল্লা প্রতীক সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এক যুগেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দলটির আইনজীবী ও নেতারা। দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা প্রতীকও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব, বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ নেবে ইসি। জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। প্রতীকের বিষয়টাই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি, ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। 2008 সালে নিবন্ধন পায় জামায়াত। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের নিবন্ধন ও ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায় পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একথা বলেন তিনি। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরে নির্বাচন দিলে সসম্মানে বিদায় নিতে পারবেন প্রধান উপদেষ্টা, আর দেরি করলে ষড়যন্ত্রের মুখে পড়ে অনিশ্চিত হয়ে যাবে ভোট। তাই ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে দফায় দফায় আলোচনার উদ্যোগে হতাশাও জানান তারা। এছাড়াও বিদেশে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ডিসেম্বরে শুধু একটি দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে তারা বলেন, জাতিকে দ্বিধা বিভক্ত করছেন ডক্টর ইউনূস। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। আমরা প্রাণপণ জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিদেশ গিয়ে বিএনপি নিয়ে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন
যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা। এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচারী সরকারের সীমাহীন দুর্নীতি আর দুঃশাসনের কারণে পিছু হটেছে বড় বিদেশি বিনিয়োগকারীরা। রাজধানীর আগারগাঁওয়ে চায়না বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কনফারেন্সে তিনি বলেন, ভৌগোলিকভাবে সক্ষমতা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় থমকে আছে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, বিনিয়োগকারীদের শ্রম সহায়তা দিতে তৈরি আছে দেশের যুব সমাজ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গেল মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সফরের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। 2 মাসের মাথায় 200 বিনিয়োগকারীর দল নিয়ে বেইজিং থেকে ঢাকায় হাজির চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। দ্রুত পদক্ষেপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর সস্তা শ্রম বিবেচনায় এমন হওয়াটাই স্বাভাবিক। এতদিন তা হয়নি সীমাহীন দুর্নীতি আর স্বৈরাচারী সরকারের দুঃশাসনের কারণে। ভৌগোলিক অবস্থান কিংবা সহজলভ্য শ্রমবাজার সব মিলিয়ে বিনিয়োগের আদর্শ ক্ষেত্র বাংলাদেশ। তারপরও আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছি। ইকোনমিক জোন খালি পড়ে আছে, মানুষ সেখানে গরু ছাগল পালন করে। বিগত দশক জুড়ে সীমাহীন দুর্নীতি, দুঃশাসন আর স্বৈরাচার শাসকের কারণে অনেক সম্ভাবনাময় বিনিয়োগকারী দেশ ছেড়েছে। দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নে বিডা আর বেজাকে ঢেলে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই নতুন বাংলাদেশের সাক্ষী হতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। জুলাই আন্দোলনের পর অনেক সমস্যাই কেটে গেছে। এখন বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই আপনারা আমাদের এই পরিবর্তনের ইতিহাসের সাক্ষী হন। বন্ধুত্বের 50 বছরে 2 দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে এই কনফারেন্স যৌথভাবে আয়োজন করেছে বিডা ও বেজা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বিকাল 3টায় বেতার ও টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে আসতে পারে কর নীতিতেও বড় পরিবর্তন। জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অর্থনীতিকে টেনে তুলতে সরকারি প্রচেষ্টার নীতি প্রতিফলন থাকতে পারে তাদের নেয়া প্রথম বাজেটে। সোমবার বিকেলে বেতার ও টেলিভিশনে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত ওই বাজেট। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যেখানে কর আহরণের লক্ষ্যমাত্রা হতে পারে 5,64,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকতে পারে 5.5%, মূল্যস্ফীতি 6.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারিত হয়েছে 2,30,000 কোটি টাকা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই গুরুত্ব পাবে বাজেটে। চলতি বাজেটে প্রথমবারের মতো পরপর 2 বছরের কর নীতি ঘোষণা করতে পারেন অর্থ উপদেষ্টা। বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা, তবে 2026-27 কর বর্ষ থেকে এটি বাড়িয়ে 3,75,000 টাকা করার সিদ্ধান্ত আসতে পারে। একই কর বর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা হতে পারে 5,25,000 টাকা। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে কর নীতিতে আসতে পারে বড় পরিবর্তন, যার অংশ হিসেবে স্থানীয় শিল্প সুরক্ষার নীতি থেকে সরে আসার ঘোষণা আসতে পারে। শিল্প খাতের কর অব্যাহতির মেয়াদ 30 জুনের পর আর না বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া বিভিন্ন খাতে ভ্যাট ও শুল্ক অব্যাহতির সুবিধা কমিয়ে আনার ঘোষণাও থাকতে পারে নতুন বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে টিলা ধসে সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে সুরমা, কুশিয়ারা সহ উত্তর পূর্বের নদ নদীর পানি। ডুবেছে নিম্নাঞ্চল। পাহাড় ধসের শঙ্কায় বান্দরবান ও রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকাই এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়েন। আমার 3 বাচ্চা লয়ে এখন বর্তমানে পানির মাঝে আছি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। শনিবার রাতে প্রবল বৃষ্টিপাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা যায় 2 শিশুসহ একই পরিবারের 4 জন। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার বর্ষিজোড়া আশ্রয়ণ প্রকল্প তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন ভবন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। টানা বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর সড়ক। ভারী বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সদর উপজেলায় 26টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 2টিতে 141 জন অবস্থান করছেন। অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে 220টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। অতিবৃষ্টিতে খাগড়াছড়ি সদর উপজেলার নেন্সিবাজার, মহালছড়ির ধুমনিঘাট ও ভুয়াছড়ির রাজশাহী টিলা এলাকায় সড়কে পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করায় স্বাভাবিক হয় যান চলাচল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা শীর্ষক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে আইএসপিআর। এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, এমন সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনই আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না বলে এতে জানানো হয়। কিশোরগঞ্জে আইএফআইসি ব্যাংকে ম্যানেজার সহ 6 জনকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, দুপুরে কুলিয়ারচর বাজারের উপশাখা কার্যালয়ে প্রতিদিনের মতোই চলছিল ব্যাংকিং কার্যক্রম। দুপুর 12টার দিকে সিকিউরিটি গার্ড সহ 6 জন অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদিকে অক্ষত রয়েছে ব্যাংকের লকার। ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কি এমন যেন একটা গন্ধ, মানে গরম গরম লাগতেছে, সবাই অসুস্থ হয়েছে, মানে ম্যানেজার অনেকক্ষণ পরে হয়েছে। এখানে একটা বিষাক্ত গ্যাসের কোনো নিঃসরণ ঘটে থাকতে পারে, এটা আমরা আরও তদন্ত করে দেখব আসলে মূল ঘটনাটা কি। মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। 46 ব্যাটালিয়ন জানায়, গত 30 মে সকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার উনকোটি জেলার দেবীপুর এলাকায় প্রবেশ করছিল প্রদীপ বৈদ্য। এ সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার। মরদেহ নিয়ে যায় বিএসএফ। মৃতদেহ ফিরিয়ে আনতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।